2015 সাল 10ই জুন কলকাতার একেবারে অভিজাত এলাকা রবিনসন স্ট্রিট। একটা ফ্ল্যাটের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। আর স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়। হ্যাঁ, পুলিশ আর দমকল কর্মীরা যখন পৌঁছায় তাদের প্রাথমিক ধারণা ছিল এটা হয়তো কোনো দুর্ঘটনা বা হয়তো আত্মহত্যা। কিন্তু দরজা ভাঙার পর তারা ভেতরে যা দেখেছিল তার জন্য কলকাতা শহর কেন আমার মনে হয় কেউই প্রস্তুত ছিল না। আর ঠিক ওই মুহূর্তে থেকেই গল্পটা শুরু, কারণ এটা তো কোনো সাধারণ আগুন লাগার ঘটনা ছিল না। একদমই না। আমাদের আজকের আলোচনা কলকাতার ইতিহাসের সেই অদ্ভুত আর মর্মান্তরিক ঘটনাকে ঘিরে, যা রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ড নামে পরিচিত। আর এটা কোনো সাধারণ অপরাধের গল্প নয়, বরং এটা চরম একাকিত্ব আর সমাজের থেকে একটা পরিবারের পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক শিউরে ওঠার মতো আখ্যান। ঠিক, আমাদের লক্ষ্য হলো ঘটনাটার গভীরে প্রবেশ করা। মানে শুধু কি ঘটেছিল তা নয়, কেন ঘটেছিল, কিভাবে একটা আধুনিক শহরের বুকে একটা পরিবার নিজেদের চারপাশে এমন এক বিভ্রমের দেওয়াল তৈরি করতে পারল, আমরা সেটাই বোঝার চেষ্টা করব। চলুন তাহলে সেই দিনটাতেই ফেরা যাক। দমকল কর্মীরা বাথরুম থেকে ৭৭ বছর বয়সী অরবিন্দ দের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। দেখে মনে হচ্ছে আত্মহত্যা, কিন্তু গণ্ডগোলটা শুরু হলো যখন পুলিশ ফ্ল্যাটের ভেতরে তার ৪৪ বছর বয়সী ছেলে পার্থ দেখে খুঁজে পেল। তাকে দেখে কি মনে হচ্ছিল, মানে তার প্রতিক্রিয়া কি ছিল? সেটাই তো সবচেয়ে অদ্ভুত। বাবার এমন ভয়াবহ মৃত্যুর পরেও পার্থকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য কোনো জগতে আছে, একদম শান্ত, অবিচলিত। তার হাবভাব পরিস্থিতির সঙ্গে এতটাই বেমানান ছিল যে পুলিশের সন্দেহ হতে শুরু করে। আর সেই সন্দেহের সূত্র ধরেই তারা এগোয়। হ্যাঁ, আর পার্থর ঘরে ঢুকেই সেই শিউরে ওঠা আবিষ্কারটা হয়। বিছানার উপর পুরো পরিপাটি করে একটা কম্বল পাতা, কিন্তু কম্বলের নিচে যা ছিল সেটা একটা মানুষের সম্পূর্ণ কঙ্কাল। আর এখানেই শেষ নয়, ঘরের এক কোণে আরও 2টো কুকুরের কঙ্কালও পড়েছিল। অবিশ্বাস্য। 1 মিনিট, মানে কঙ্কালের পাশে পিৎজার বাক্স, বাসি খাবার এগুলো পাওয়া গিয়েছিল। তার মানে কি সে কঙ্কালটাকে খাবার দিচ্ছিল? এটা তো পরাবাস্তব। এটা পরাবাস্তবই বটে, আর এই দৃশ্যটাই পুরো ঘটনাকে একটা অন্য মাত্রা দেয়। কঙ্কালের চারপাশে পচা খাবার আর পিৎজার বাক্স এমনভাবে রাখা ছিল যেন কেউ তাকে নিয়মিত সেবা যত্ন করছে। আর ব্যাকগ্রাউন্ডে নাকি গানও বাজছিল। হ্যাঁ, খুব মৃদুস্বরে আধ্যাত্মিক সঙ্গীত। এই দৃশ্যটা দেখেই তদন্তকারীরা বুঝে যান যে এটা শুধু একটা মৃত্যুর ঘটনা নয়, এটা আসলে দীর্ঘদিন ধরে চলা একটা অদ্ভুত অস্বাভাবিক জীবনের শেষ পর্যায়ে। মানে কেউ যে এভাবেও থাকতে পারে এটা ভাবাই যায় না। এরপর পুলিশ পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রথমে তো সে কিছুই বলছিল না, কিন্তু ধীরে ধীরে যখন মুখ খুলল তখন যে কাহিনীটা সামনে এলো তা যে কোনো থ্রিলার সিনেমার থেকেও বেশি অবিশ্বাস্য। পার্থ স্বীকার করে যে কঙ্কালটা তার দিদির, দেবযানী দে। হ্যাঁ, যে দিদি প্রায় 6 মাস আগে মারা গিয়েছিল। এই পুরো ঘটনাটা হজম করা সত্যি খুব কঠিন। মানে একজন বিটেক পাশ করা, টিসিএসে কাজ করা ছেলে তার দিদির কঙ্কালের সাথে মাসের পর মাস ধরে থাকছে। ঠিক, এটা বোঝার জন্য আমাদের জানতে হবে এই মানুষগুলো কারা ছিল, কোথা থেকে তাদের এই ভাঙন শুরু হলো। একদম ঠিক পয়েন্ট। এই পরিবারের 3টে প্রধান চরিত্র: বাবা অরবিন্দ দে, ছেলে পার্থ দে আর মেয়ে দেবযানী দে। পার্থ একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, বিটেক পাশ করে টিসিএসের মতো নামী সংস্থায় উঁচু পদে চাকরি করত। আর তার দিদি দেবযানীও একটি নামী স্কুলের সঙ্গীত শিক্ষিকা ছিলেন, খুব ধার্মিক প্রকৃতির। আসলে 2007 সালে তাদের মা মারা যাওয়ার পর থেকেই পরিবারটা কেমন যেন গুটিয়ে যেতে শুরু করে। কিন্তু গুটিয়ে যাওয়া আর কঙ্কালের সাথে বসবাস করা তো এক জিনিস নয়। ঠিক কখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? তদন্তে যে টাইমলাইনটা উঠে আসে সেটা দেখলে বোঝা যায় এটা ধাপে ধাপে হয়েছে। প্রথম ধাক্কাটা আসে 2014 সালের অগস্ট মাসে। তাদের 2টো পোষা ল্যাব্রাডর কুকুর মারা যায়। কিন্তু পার্থ আর দেবযানী তাদের সৎকার না করে দেহ দুটো ঘরেই রেখে দেয়। তাদের বিশ্বাস ছিল কুকুর দুটো আবার ফিরে আসবে, তাদের পুনর্জন্ম হবে। এটাই ছিল বাস্তব থেকে সরে যাওয়ার প্রথম ধাপ। আর তারপরেই দেবযানীর মৃত্যু। হ্যাঁ, সেই বছরই অর্থাৎ 2014 ডিসেম্বরে দেবযানী মারা যায়। সে অতিরিক্ত উপবাস আর আধ্যাত্মিক চর্চা করত। মনে করা হয় অনাহারেই তার মৃত্যু হয়।
কিন্তু পার্থর কাছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। একদমই না। সে বিশ্বাস করত তার দিদি আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অন্য এক স্তরে পৌঁছে গেছে, তার আত্মা এই বাড়িতেই আছে। তাই সে দিদির দেহ সৎকার করেনি। আর তারপর প্রায় 6 মাস ধরে সে ওই কঙ্কালের সাথেই থাকছিল, কথা বলতো, খাবার দিত, গান শোনাতো। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো বাবা অরবিন্দ দে, তিনি তো ওই বাড়িতেই ছিলেন, তিনি কিভাবে এটা মেনে নিলেন? এটাই এই কেসের সবচেয়ে রহস্যময় দিক, তাই না? বাবা অরবিন্দ দে সবকিছু জানতেন। তিনি ছেলের এই মানসিক অবস্থা আর মেয়ের কঙ্কালের সাথে বসবাসের বিষয়টি জেনেও চুপচাপ অন্য ঘরে থাকতেন। মানে তিনি এটা মেনে নিয়েছিলেন? মনে তো হয় তাই। ফ্ল্যাট থেকে পার্থের লেখা কিছু ডায়েরিও উদ্ধার হয়। সেই ডায়েরিগুলোতে তাদের অদ্ভুত বিশ্বাস, প্ল্যানচেট বা আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টার কথা লেখা ছিল। এমনকি কিছু অস্বস্তিকর পারিবারিক সম্পর্কের ইঙ্গিতও পাওয়া যায়, যা হয়তো তাদের এই চরম বিচ্ছিন্নতার একটা কারণ হতে পারে। তাহলে বিশেষজ্ঞরা ঠিক কি বলছেন? এটা কি শুধু পার্থর একার সমস্যা ছিল, নাকি পুরো পরিবারটাই কোনো মানসিক বিকারের শিকার হয়েছিল? দেখুন, এখানে দুটো সম্ভাব্য ব্যাখ্যা উঠে আসে। একটা হলো পার্থর হয়তো সিজোফ্রেনিয়ার মতো কোনো গুরুতর মানসিক সমস্যা ছিল, যেখানে তিনি বাস্তব আর কল্পনার তফাতটাই হারিয়ে ফেলেছিলেন। তার কাছে মৃত দিদি আর কুকুরেরা জীবিতই ছিল। ঠিক, কিন্তু যেটা আরও অদ্ভুত এবং সম্ভবত এই কেসের সঙ্গে বেশি প্রাসঙ্গিক, সেটা হলো শেয়ার্ড সাইকোসিসের ধারণা। শেয়ার্ড সাইকোসিস, সেটা কি? এর আরেকটা নাম হলো ফোলি আদিও। এটা একটা ফরাসি শব্দ, যার মানে দুইজনের পাগলামি। দুজনের পাগলামি? হ্যাঁ, এটা এমন একটা বিরল মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তির, এক্ষেত্রে হয়তো পার্থ বা দেবাজানির, তীব্র ভ্রান্ত বিশ্বাস বা বিভ্রম পরিবারের অন্য সদস্যদের মধ্যেও সংক্রমিত হয়। সহজ ভাষায় বললে, একজনের ভ্রমটা এতটাই শক্তিশালী ছিল যে সেটা গোটা পরিবারে একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল। একটা ভাইরাসের মতো? হ্যাঁ, যখন একটা পরিবার সমাজ থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করে নেয়, তখন তাদের নিজস্ব একটা ইকো চেম্বার তৈরি হয়। বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। সেই বন্ধ দরজার ভেতরে একজনের বিশ্বাসী বাকিদের কাছে সত্যি বলে মনে হতে থাকে। তার মানে মায়ের মৃত্যুর পর থেকে দে পরিবার এতটাই একঘরে হয়ে পড়েছিল যে তারা নিজেদের জন্য একটা নতুন বাস্তব তৈরি করে নিয়েছিল। একদম। আর সেই বাস্তবে মৃত সদস্যরাও জীবিত। তাই বাবা অরবিন্দ দের পক্ষেও ছেলের এই বিভ্রমকে সত্যি বলে মেনে নেওয়াটা অস্বাভাবিক ছিল না। তাদের পৃথিবীটা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল। এত কিছুর পর, এই ভয়াবহ আবিষ্কারের পর পার্থদের কি হলো? সমাজের চোখে তো সে এক প্রকার অপরাধী, তাই না? হ্যাঁ, কিন্তু আইন এখানে সেভাবে কাজ করতে পারেনি। কারণ আদালত বুঝতে পারছিল যে পার্থর মানসিক অবস্থা এতটাই গুরুতর যে তাকে দোষী সাব্যস্ত করা যায় না। সে তো অপরাধী নয়, সে একজন রোগী। তাই তাকে বিচারের আওতায় না এনে কলকাতার প্যাভলভ মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। ঠিক, সেখানে তার চিকিৎসা চলে। প্রায় 1.5 বছর পর 2016 সালের শেষের দিকে চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ফিট ঘোষণা করেন এবং তিনি মুক্তি পান। মনে হচ্ছিল হয়তো তিনি স্বাভাবিক জীবনে ফেরার একটা সুযোগ পাবেন। টেরেসার মিশনারিজ অফ চ্যারিটি দ্বারা পরিচালিত একটি হোমে আশ্রয় নেন। কিন্তু সেই স্বাভাবিক জীবনে ফেরা আর হলো না। কি হয়েছিল? 2017 সালের ফেব্রুয়ারি মাস, ওয়াটকর্নজের একটি ফ্ল্যাটের শৌচাগার থেকে পার্থদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঠিক তার বাবার মতোই তার অগ্নিদগ্ধ দেহ। সেও আত্মহত্যা করে? হ্যাঁ, পুলিশের তদন্তে জানা যায় তিনিও গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন। একই পরিবারের দুটো জীবনের সমাপ্তি ঘটল হুবহু একই ভয়াবহ উপায়ে। এটা যেন এক অমোঘ চক্রের শেষ বিন্দু ছিল, যা থেকে সে বেরোতেই পারল না। তার মানে রবিনসন স্ট্রিটের এই ঘটনাটা শেষ পর্যন্ত কোনো খুনের রহস্য হয়ে রইল না, এটা হয়ে রইল আধুনিক শহরী জীবনের চূড়ান্ত একাকিত্বের এক ভয়াবহ আয়না। ঠিক তাই। এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় মানসিক স্বাস্থ্যের প্রতি সামান্য উদাসীনতা কিভাবে একটা গোটা পরিবারকে ভেতর থেকে নিঃশব্দে শেষ করে দিতে পারে। এই ঘটনাটা শুধু কলকাতার ইতিহাসেই নয়, আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা বড় শিক্ষা। অবশ্যই এটা আমাদের ভাবতে বাধ্য করে যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ঠাসা একটা শহরের একেবারে কেন্দ্রে থেকেও মানুষ কতটা একা হয়ে যেতে পারে।
প্রতিবেশীরা ধোঁয়া দেখার আগে পর্যন্ত কেউ জানতেও পারেনি যে ৩ নম্বর রবিনসন স্ট্রিটের ওই ফ্ল্যাটের ভেতরে কি ভয়াবহ ভাঙন চলছিল। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে। পার্থদেকে যখন ক্লিনিক্যালি ফিট বা চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করা হয়েছিল, তখন কি সত্যি তার ভেতরের সেই অসহনীয় একাকিত্ব আর যন্ত্রণা শেষ হয়ে গিয়েছিল? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? সমাজ হয়তো তার রোগের বাইরের লক্ষণগুলোকে ওষুধ দিয়ে চাপা দিতে পেরেছিল, কিন্তু তার ভেতরের সেই গভীর শূন্যতা, সেই বিচ্ছিন্নতা কি সত্যি দূর করতে পেরেছিল? নাকি আমরা শুধু তাকে সমাজের স্বাভাবিক নিয়মের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু তার যন্ত্রণাটা বোঝার চেষ্টাই করিনি, যা তাকে শেষ পর্যন্ত তার বাবার দেখানো সেই একই ভয়াবহ পথে ঠেলে দিল?